রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল মূলত দুটি শব্দের উপর, এক বৈষম্য, দুই সংস্কার। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনটি যে শেষ পর্যন্ত একটি গণ অভ্যুত্থানের রূপ নিল, তার পেছনে জনমানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্যের অবসান ঘটবে, তারপর হবে সংস্কার। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় যে অনিয়ম, দুর্নীতি, দলবাজি আর পরিবারতন্ত্রের থাবা ছিল, তা থেকে মুক্ত হবে দেশ। কিন্তু অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে জনমনে এই প্রশ্ন উঠছে, এই সময়ের মধ্যে সত্যি কি কোথাও বৈষম্যের অবসান হলো? আর সংস্কারই বা হলো কোথায়? নাকি এই অভ্যুত্থান শুধুই ক্ষমতার হাত বদল? এসব নিয়ে আজকে কঠিন কথা সহজে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং দলটির নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আইনজীবী শিশির মনির। আছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনার তিনজনকে স্বাগত জানাই। আমি শুরুটা করতে চাই শিশির মনির, আপনাকে দিয়ে। আপনার হাতে আমি জুলাই সনদের একটি কপি দেখছি, এবং যেটি রাজনৈতিক ঐকমত্যের দলিল বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ঐকমত্যের দলিলটি এখন কি আসলে আর্কাইভে চলে গেল? বা আমরা 2 বছর ধরে যে সংস্কার 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 শুনলাম, সেই সংস্কারটা কোথায় হলো? 2 বছরে সংস্কার কোথায় হলো আসলে? 2 বছরের মধ্যে একটা বড় সংস্কার হয়েছে, দৃশ্যমান একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হয়েছে। আপনার দলের পক্ষ থেকে রিসেন্টলিও বলা হয়েছে সাজানো ইলেকশন ছিল, বিএনপিকে আনা হয়েছে। বলছি এই যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন হয়েছে, এই ইলেকশনের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, বাস্তবে সেটা হয়েছে। ছোট কিছু অভিযোগ আছে, থাকে, কিন্তু বাই অ্যান্ড লার্জ দ্যাট ইলেকশন ওয়াজ ফেয়ার এবং সকলের সহযোগিতায় হয়েছে। হয়নি কোনটা তাহলে? হয়নি হলো নির্বাচনের পরে, দুটো নির্বাচনের পরে একটি নির্বাচন প্রায়োরিটি পাচ্ছে, আরেকটি অতই গহ্বরে হারিয়ে যাচ্ছে, গণভোট। এটাই হলো অবজেকশনের জায়গা। ওটা কোনো অবজেকশনের জায়গা না। বিএনপিকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, দে উইল রান দ্য কান্ট্রি, দ্যাটস গুড। এখানে কারো কোনো আপত্তি নেই, থাকার কথাও না। 2/3 মেজরিটির ফলে তারা যা করবেন, দ্যাট উইল বি দ্য রুল। গণতন্ত্র মানেই মেজরিটির রুল। মাইনরিটি পার্টিসিপেট করবে, মেজরিটি উইল রুল দ্য কান্ট্রি, দ্যাট ইজ কোয়াইট ফাইন, ওকে। বাট দ্য কোয়েশ্চেন রেইজ ইজ অ্যাবাউট রেফারেন্ডাম। রেফারেন্ডামের প্রশ্নটাকে বিএনপি কেন ইগনোর করলো, বা এই সাহসটা তারা কোথা থেকে দেখাচ্ছেন? একদিকে তারা বলছেন তারা জনগণের দল, একদিকে তারা বলছেন পাবলিক তাদেরকে ম্যান্ডেট দিচ্ছে, একদিকে তারা বলছেন তারা 2/3 মেজরিটি পেয়েছে, একদিকে তারা সিম্পলিসিটির কথা বলছেন, নতুনত্বের কথা বলছেন, দূরদর্শিতার কথা বলছেন, আরেকদিকে তারা 70% মানুষের ম্যান্ডেটকে রীতিমতো অস্বীকার করছেন। আমি মনে করি এটি বিএনপির অদূরদর্শী সিদ্ধান্ত। এর জন্য তাদেরকে একদিন না একদিন পস্তাতে হবে। আজকে হয়তো মনে হচ্ছে ক্ষমতার গরম আছে, 2/3 মেজরিটি আছে। ইতিহাসের পাতায় দেখুন, বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি ব্ল্যাক হোল আছে। সামরিক শাসন একটি ব্ল্যাক হোল, বাকশাল একটি ব্ল্যাক হোল, 24-এর এইভাবে 24-এর নির্বাচন, 18-র নির্বাচন, 14 নির্বাচন, এগুলো ব্ল্যাক হোল। 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের আগ্রাসী মনোভাব একটা ব্ল্যাক হোল। গণভোট করে সকলেই পার্টিসিপেট করে, সকলেই বক্তৃতা দিয়ে এইখান থেকে সরে আসাটা আরেকটা ব্ল্যাক হোলের জন্ম হচ্ছে।
আসবে যাবে, পার্লামেন্ট সরকার আসবে যাবে, গণভোট যে বিএনপি বাস্তবায়ন করছে না এই কথা থেকে যাবে, 100 বছর থেকে যাবে। মানুষ গণভোট বলবে। কোথায় বাস্তবায়ন করছে না? দেখেন, বাস্তবায়নের একটা রোড ম্যাপ ছিল, জানেন সেটা কি? এই যে একটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছিল নভেম্বর 13, 2025, এটার 6 নম্বর ধারার 7 নম্বর ধারা বলা হয়েছে, সংবিধান গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হা হলে কি হবে, একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। এই সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের ভিতরে সংস্কার কার্যক্রম সম্পন্ন করিবে। তারপরে এই সংস্কার পরিষদ বিলুপ্ত হইবে। এই যে কনসেপ্টটা এখানে ধারণ করা হয়েছিল, কিভাবে শপথ নিবে, কি কি এজেন্ডায় আলোচনা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি হবে, এইখানে 84টা সংস্কারের প্রস্তাব দেখতে পাবেন। তার মধ্যে 47টা হলো রিগার্ডিং কনস্টিটিউশন, 37টা হলো রিগার্ডিং আদার্স নট রিলেটিং টু কনস্টিটিউশন, যেগুলো অর্ডার্স এবং অর্ডিন্যান্স দিয়ে জারি করা যায়। এখন আপনি এই 47টা সাংবিধানিক সংস্কার কিভাবে করবেন? আপনি যে আদেশের কথা বলছেন সেই আদেশটি নিয়েই তো বিএনপির তরফ থেকে বারবার অভিযোগ এসছে এবং স্পষ্ট করে বিএনপির তরফে বলা হয়েছে যে এটি হচ্ছে একটি অন্তহীন প্রতারণার দলিল। তো যেই দলিলটা নিয়েই বা যেই দলিলটি, জুলাই সনদ নিয়ে কারো কোনো আপত্তি নাই, নিশ্চয়ই বিএনপিরও নাই, কিন্তু এটি বাস্তবায়নের যে প্রসেস, যে আদেশের বলে সেই আদেশটি সংবিধান সম্মত নয়, কোশ্চেনটা তো ওই জায়গাটায় এক। দ্বিতীয় হলো গণভোটের উদ্দেশ্য যদি হয় সংস্কার কোথায় হবে না, সেটাকে বিএনপি কখনো বলেছে যে সংস্কার আমরা চাই না? দেখেন, আইনে একটা টার্ম আছে, কনস্ট্রাকটিভ অ্যাক্ট। আপনি বলছেন না যে আমি সংস্কার করব না, কিন্তু আপনি সংস্কার করার সকল এজেন্ডাকে ফয়েল করে দিচ্ছেন। এর মানে কি আপনি সংস্কার করছেন? আপনি মুখে বলতেছেন আমি অক্ষরে অক্ষরে 100% বাস্তবায়ন করব, বাস্তবে একটাও করেন না, আমি আপনাকে বিশ্বাস করব? কেন আমি আপনাকে বিশ্বাস করব? আপনার প্রশ্নের উত্তরটা খুবই জায়গা মতো নিয়ে নেন। যেমন আপনার কি বলছে সেখানে, যে এটা হলো অন্তহীন প্রতারণার দলিল। রেফারেন্ডাম অন্তহীন প্রতারণা? ইজ দি রেফারেন্ডাম, গণভোট 70% মানুষ কি বিএনপির সঙ্গে প্রতারণা করেছে? কি ধরনের আর্গুমেন্ট করে? আমি গণভোট প্রতারণার দলিল তারা বলে না, তারা বলছে যে আদেশটা দিয়েছেন রাষ্ট্রপতি তিনি এই আদেশটা দিতে পারেন। হ্যাঁ, তাহলে গণভোট হয়েছে কিভাবে, কোন আইনে? এই প্রশ্নের উত্তর দিতে হবে তাদেরকে। গণভোট যে কোন আইনে হয়েছে, জাতীয় নির্বাচন কোন আইনে হয়েছে, বিএনপি জানে সেটা? যদি না জানে, দে হ্যাভ টু আনসার আন্ডার হোয়াট কনস্টিটিউশনাল প্রভিশন এই গণভোট হলো। আচ্ছা, গণভোট যে 12 ফেব্রুয়ারি হবে, এই আইন কোথায় পেল বিএনপি? 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, এই ডেট কোথায় পেল তারা? এই কারণে পেয়েছে, এই দিন এখানে বলা আছে, এই আদেশে বলা আছে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের নির্বাচনের দিন ওই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হইবে। মানেন নাই সে গণভোট? এইভাবেই তো গণভোট অনুষ্ঠিত হয়েছে, আদেশের বাইরে গিয়ে হয়েছে। এই দিনটা কিভাবে নির্ধারণ করা হয়েছে? এই যে দেখেন, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে করেছে। এবং এই আইনে দেখেন কি বলা আছে, সংসদ নির্বাচন অর্থ কি? সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন। আপনি সংবিধান খুঁজে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পাবেন? কোথায় পাবেন? নির্বাচনের তারিখ লেখা থাকবে না, স্কিমই তো নাই। কোথায় আছে 5 বছর পর পর নির্বাচন হবে? কোথায় পাবে তারা এটা? তাহলে এটার ভিত্তি কি? একমাত্র ভিত্তি হলো এই আদেশ। এখন আপনি আদেশ মানবেন না, নির্বাচন মানবেন, আদেশ মানবেন না, রেফারেন্ডাম মানবেন, রেফারেন্ডাম কাজ করবেন না, তারপরে বলবেন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এই বিষয়টাকে আমরা মনে করি যে ধরনের ব্ল্যাক হোল তৈরি হচ্ছে রাজনীতিতে, এটা বিএনপিকেই সাফার করতে হবে। সেম থিং কিন্তু বিএনপি সাফার করেছে একবার, আমি একটু স্মরণ করে দিই কোথায় সাফার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে পদ্ধতিতে ক্ষমতায় আসছিলেন, তাদের মনে হয়েছে ওই পদ্ধতিটাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া প্রয়োজন। সেই জন্য এসে বললেন ৫ম সংশোধনীতে ৭৫ সালের এত তারিখ থেকে ৬৯ সালের এত তারিখ পর্যন্ত যা কিছু ৭৯ সালের এত তারিখ পর্যন্ত যা কিছু করা হয়েছে এটি কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এর নাম ৫ম সংশোধনী। এটাই বাংলাদেশে ২০১১ সালে আপিল বিভাগ একেবারে ব্রাশে সাইড করে দিয়ে বলেছে জিয়াউর রহমান হলেন ইউজারপার, অবৈধ ক্ষমতা দখলদার। আজকাল বিএনপি যে পথে অগ্রসর হচ্ছে, এই জিনিস আদালতে যাবে সময়ের প্রেক্ষাপটে একদিন। যদি রেফারেন্ডামের রেজাল্ট তারা না মানে, বাস্তবায়ন না করে, সংবিধান সংস্কার সভা তারা না করে, আলোচনা করে সংস্কার না করে, আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে যাই, 20 বছর হোক 30 বছর হোক, এই নির্বাচন গণভোট
সবকিছুর বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হবে, সেই দিন তারা হাউতাশ করবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। জি, আজকে তো করছেন না। আবার আসবো জিবা আমিনা। সেটা হলো যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা যারা করছেন তারা একসময় বিএনপির মিত্র। জামাত এখন যারা বিরোধী দলে যারা ট্রেজারি বেঞ্চে এরা একসময় মিত্রই ছিল, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখছি যে কিছু মৌলিক প্রশ্নে বিরোধটা বাড়ছে, এবং সেটা প্রথম যদি আমরা বলি সংস্কারের প্রশ্নে। জামাত যেভাবে সংস্কারকে দেখে, বিএনপি সেভাবে সংস্কারকে হয়তো দেখে না। জনাব শিশির মুনি যেভাবে একটা ভবিষ্যৎবাণী করলেন যে পুরো প্রসেসটাই, ইভেন বিএনপির এই ক্ষমতায় থাকাটাও একসময় ওনার ভাষায় ব্ল্যাক হোল। এটাকে আপনারা কিভাবে দেখেন, বা পার্লামেন্টে কেন জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা হলো, আলোচনার পরে সেই জায়গাটা কোনো উপসংহারে এখন পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, একটা ডিসকাশন পর্যন্ত হয়েছে, তারপরে জুলাই সনদ কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল, আমি অনেক দিন পরেই টিভিতে এসেছি আপনাদের হোয়াট এভার ইউ রিকোয়েস্টেড, সো আই এম হিয়ার। এখন এখানে ফার্স্ট অফ অল আমি আমার যে ঝালকাঠি, এবং আপনিও তো শুনলাম ঝালকাঠি, জি, তো ঝালকাঠি 1, 2 এবং আমার বাংলাদেশের মানুষ, আমি এটা কিন্তু বলেছি, দেখেন আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে 5, 6 মিঠাপুকুর এবং ঝালকাঠি প্লাস রংপুর, তো আমি মনে করি ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। বিইং আ পার্লামেন্টেরিয়ান, it is our duty to work anywhere in Bangladesh, exactly. Anywhere in Bangladesh. Exactly. So I feel it very privileged. এবং আপনার মাধ্যমে আমি আপনাদের যারা শ্রোতারা আজকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, মিস্টার শিশির মুনির is a very good lawyer, এবং লয়াররা পছন্দ করেন এসব আর্গুমেন্ট করতে। তো আমি তো লয়ার না, তো আমি আসলে এসব আর্গুমেন্ট করতে লয়ার না, কিন্তু ল মেকার। Yes, we are lawmakers, but they are the lawyers who actually present these laws and twist it, and then twist it again, and then present it for their own benefit. ঠিক আছে, এখন আসে এত অস্থির হওয়ার কি আছে? মাত্র তো আমরা কিছুদিন হলো সরকার গঠন করেছি। উই আর জাস্ট সো ভেরি নিউ। এতগুলা ঝামেলা আপনি দেখেন, সবচেয়ে বিশাল বড় যে ঝামেলাগুলো আমাদের দেশে ইজ অর্থনীতি। উই আর ইন আ বিগ প্রবলেম উইথ ইকোনমি ইন দিস কান্ট্রি। আমাদেরকে সবচেয়ে আগে আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য হলো যে একটা সরকার যদি আমরা চালাতে চাই, তাহলে কিন্তু অর্থনীতি যদি আমাদের ঠিক না থাকে, আমাদের জনগণের পেটের মধ্যে যদি ভাত না থাকে, তাহলে এই সংস্কার দিয়ে কি হবে? বাট উই আর নট সেইং দ্যাট উই আর নট গোয়িং টু ডু সংস্কার। Definitely, inshallah, it will come. But it just needs a time. We have just formed the government. Slowly, আপনি দেখেন অনেকগুলো বিল পাস হয়েছে, ইনক্লুডিং আমরা যে পরশুদিন যেটা করলাম ওয়াজ দ্য জুয়া। হ্যাঁ, তো এইগুলো তো ইজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টস। এইগুলা সংস্কার করে বিল আকারে করে ওখানে পাশ করিয়ে এটাকে আমরা ল বানাইতে হবে আমাদেরকে, না হলে তো আমরা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তো আমাদের সবচেয়ে বড় যে প্রাধান্য হয়েছে এখন বাংলাদেশে, ফার্স্ট অফ অল অফকোর্স অর্থনীতি, বিকজ উই ওয়ান্ট টু মেক শিওর কে আমাদের অর্থনীতি কামস ইন টু দ্য রাইট ট্র্যাক ফর বাংলাদেশের পিপল, এবং ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স আমরা সংস্কার করবো না, কারণ উনি তো অনেক কিছু শুনালেন, আমি তো উকিল না, ওনার মতো বইও নিয়ে আসিনি, নিয়ে আসা উচিত ছিল বোধহয়। শেয়ার করতে পারি, শেয়ার করে আমি এখন এইগুলা তো পড়তেও এখন এই ডকুমেন্টগুলো অনলাইনেও अवेलेबल। হ্যাঁ, I have it at home, বাট আমি তো এগুলো সব বস্তা বেঁধে আনি না, কারণ আই ফিল আই শুড টক ফ্রম মাই হার্ট, তাই না? এবং আমার কাছে মনে হলো যে অফকোর্স সংস্কার তো বাংলাদেশের জনগণ রেফারেন্ডাম দিয়েছেন আমাদেরকে করার জন্য, এবং ইনশাল্লাহ হবে। আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমরা জুলাই সনদের উপরে বিশ্বাসী এবং আমরা করব, বাস্তবায়ন করব। তবে হ্যাঁ, ওনারা চাচ্ছেন ইমিডিয়েট, সবকিছু তো ইমিডিয়েট হয় না। এই যে দেখেন, ওই দিন আমরা সারাটা দিন বসে বাজেট অ্যাপ্রুভ করেছি, এবং আপনাদের দল থেকে দে ওয়্যার ভেরি গ্রেসিয়াস, এবং অনেক তর্ক বিতর্ক হয়েছে, which is what parliament should be, and আমরা যে একটা হেলথি পার্লামেন্ট পেয়েছি, which is wonderful. I think বাংলাদেশে, আমি তো 20 বছর থেকে বাংলাদেশে আছি, আপনি তো আরো আগের থেকে আছেন। আমার মনে হয় না আমি 20 বছরের কোনো গণতন্ত্র দেখেছি। That is the biggest achievement
অফ গণ উদ্বুত্থান, যেটা আপনিও বলেছেন, আমরা আজকে একটা ফ্রি ইলেকশন করতে পেরেছি, আজকে আমরা জনগণ আমাদের সাথে কথা বলছে, আমরা জনগণের কাছে যেতে পারছি, আমরা দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করছি, এগুলো কিন্তু বিশাল বড় জিনিস। একটা একটা করে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু দিনরাত কাজ করছেন। একটা করে আমরাও অন্যান্য ইস্যুতে যাব। আমি একটু নাজমুল হক প্রধানের কাছে যাই, আপনাকে একটু এখানে থামাই। নাজমুল হক প্রধান, জিবা আমিনার এই জায়গা থেকে আমি একটু আসি যে ওনার ভাষায় যে অন্তত অভ্যুত্থানের পরে একটা বড় সংস্কার হয়েছে যে পার্লামেন্টটা ভাইব্রেন্ট হয়েছে, সরকারি বিরোধী দলের মধ্যে হেলদি ডিবেট হচ্ছে, ওয়াকআউট হচ্ছে। তো এইটাকেই কি আপনিও মনে করেন যে এই অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় সংস্কার, নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাদেরকে এবং সমালোচক, লার্নেড লয়ার আছেন এখানটা, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। বিষয়টা হচ্ছে যে আমি একটা পয়েন্টে একটু কথা বলি, এই ব্ল্যাক হোল 47 থেকে এই যে আজকে 2026, আমাদের এই জনপদে মূল সমস্যাটা কি আসলে, মূল ব্ল্যাক হোল আমি মনে করি এখানটায় একটা হচ্ছে যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন যেটা হয় ডেমোক্রেটিক সোসাইটিতে, কম হোক বেশি হোক সেটা হয় নাই, কখনোই হয় না এটা এই জায়গায় জনপদে, যার কারণে একটা দেশ আলাদা হয়ে গেছে। ইভেন আমাদের নেইবার যদি দেখলাম ইন্ডিয়া, যাই হোক ওটা ভোটের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। এখানে বারবার ইসরাফর আসছে, এখানটায় টেক ওভার হয়ে গেছে একদলের, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছে। 2 নম্বর হচ্ছে এখানটায় এই যে অবৈধ ক্ষমতার দখল, এর কারণে সংবিধান আমাদের অথবা একদল সংবিধান আমাদেরকে কাটাছাড়া হয়েছে। তার মানে স্বাভাবিক প্রক্রিয়াটা সবসময় ব্যবহৃত হয়েছে ডেমোক্রেটিক্যালি। হ্যাঁ, আমরা অনেক দিন পর আবার এই আওয়ামী লীগ যে বিগত ফ্যাসিস্ট সরকার যেটা ছিল, এটা এমন করে দেশটা চালাতে চাইছে যেতে দে আর দি সুপ্রিম, দে আর দি অলস, দে ডিড নট গো ফর এনি ডেমোক্রেসি, এনি ভোট, দে ক্যান ডু হোয়াট দে লাইকস। দিনকে রাত, রাতকে দিন করতে পারে। যেমন ব্রিটেনের ডেমোক্রেসির একটা কথা আছে, যেখানে পার্লামেন্ট এমন শক্তিশালী, ওইটা শুধু নারীকে পুরুষ, পুরুষকে নারী করতে পারে, বাকি সব কিছুই করতে পারে। এখানটায় আওয়ামী লীগের গভর্নমেন্টে মনে করছিল আমরা সব কিছুই করতে পারি, হোয়াট দে লাইকস। এই যে সমস্যাটা তৈরি হলো, সেই সমস্যার উপর একটা অভ্যুত্থান এবং একটা সরকার। ইয়েস, আমরাও সেই সংস্কার কমিশনের তো রেগুলারলি যেতেন, ডিবেট করতেন, তাই না? আমরাও গিয়েছি, কিন্তু আমরা এই সংস্কারের প্রস্তাবগুলির সঙ্গে একমত, কিন্তু আমরা সিগনেটারি না। কেন সম্মতি দেয়নি? কারণ এটা একটা অ্যাপ্রাইজাল, একটা বডি, এটা ম্যান্ডেটরি, এটা ডিক্টেট করতে পারে না পার্লামেন্টকে, না এটা করতে হবে, তুমি এটা করো। দ্যাট ইজ ডান অলরেডি ইন দ্য গ্যাজেটস, যে পার্লামেন্টকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। হু আর ইউ মিস্টার আলী রিয়াজ? আলোচনাটা ওইখানেই যে একটি পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্ট কি করবে সেটা তো ঠিক করতে পারে না। ফলে একটি ইন্টারিম গভর্নমেন্ট কোন একটা ডকুমেন্ট কিভাবে করবে, এইটার কারণে আমরা এই সংস্কারে সই করিনি। বাট আমি এসেন্স অফ দি সংস্কার, তাই না, এটার সঙ্গে আমরা একমত। আমরা চাই আজকে পার্লামেন্টে যে দল ক্ষমতায় গেছে এবং যে বিরোধী দল, এনারা একই সুরে একই টিউনে গান গেয়েছে বিগত একদম রাজনীতি শুরুর থেকেই, আফটার 75। এনাদের হারমোনিটা খুব মারাত্মক। আজকে এই যে বিতর্ক ওনারা করতেছে, আমি মনে করি লোক দেখানো, জাস্ট ক্ষমতাটাকে বিএনপি জামাত, একদম লোক দেখানো, সমঝোতা, এটা পাবলিক দেখানো। এটা পার্লামেন্টে বিরোধী দল লাগে, যেটা আওয়ামী লীগ বিরোধী দল না থাকার পরে যেটা আওয়ামী লীগ করে চেষ্টা করছে, তাই না? জাতীয় পার্টি, মানে কি জামাত এখন জাতীয় পার্টি? হ্যাঁ, ঠিক একইভাবে ওর থেকে একটা উন্নতর বিরোধী রাজনীতি কিভাবে করা যায়, সেই প্র্যাকটিসটা হচ্ছে এই জায়গায়। আমার তো গলা একেবারে আটকে গেছে। এবং এই যে প্র্যাকটিসটা হচ্ছে, এই প্র্যাকটিসটার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। কি কারণে? বোথ দি পার্টিজ ওয়ার্কিং ইন দ্য ওল্ড রোড। আপনি দেখবেন ইতিমধ্যে জামাতের এমপি টিআর কাবিখা নিছে, বা অমুক এই যে এমপিদের একটা পায়, টাকাও পায়, সেই টাকা বরাদ্দ পরে তার এপিএস বাতিল করতে হচ্ছে। এপিএস বুঝছেন না, মানে নিজের লোককে বরাদ্দ দিচ্ছে, সাইকেল বরাদ্দ নিজের নাতনিকে দিচ্ছে, বুঝছেন না? এই ঘটনাগুলো ঘটতেছে কিন্তু এখানটায়। বিএনপির ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে? তার মানে বোথ দি পার্টিজ ওয়ার্কিং অন দ্য ওল্ড রোড হুইচ পাথ মেড বাই দ্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। দ্যাট ইজ দ্য থিং হ্যাপেনিং হিয়ার, নাথিং এলস নিউ। I beg to differ. Sure. Sorry. Thank you. Okay, you can differ. এটাই তো পার্লামেন্ট। You also differ. That is democracy. That is democracy. উনি তো একদম ঢালাও ভাবে বলেছেন। আমি কি নিতে পারি ফ্লোর? 1 মিনিট পাবেন, আমরা ব্রেকে যাব, এসে ডিটেইলস। ঢালাও ভাবে বলেছেন তো, এটা অ্যাকচুয়ালি শুনেন, দিস আর ভেরি আইসোলেটেড ইনসিডেন্টস। হয়তো বা কেউ নিজের একজন ভাগিনীকে বা একটা সাইকেল দিয়েছে বা কিছু দিয়েছে, এটা নিশ্চয়ই হয়েছে, নাহলে আসছে কেন? বাট আই ডোন্ট থিঙ্ক ইটস জেনারেল। উই আর 350 মেম্বার্স। আমরা কি 350 মেম্বার্সের মধ্যে ঢালাও ভাবে এটা দেখতে পাচ্ছি? নো, অ্যাবসলিউটলি নট। আমি নিজে কাবিখা টিআর যেটা দিয়েছি, আমি নিজে সুপারভিশন করেছি। আমার এক্সাম্পলটাও ধরেন তাহলে, ওয়াই নট?
Why always go to the negative side? We must also promote the positive of the parliament. আমি নিজে বসে রাত দিন কাজ করে কোথায় কাজ হবে ফটো তুলে আমার ফাইল বানিয়ে ফেলেছি আমি, যে এই জায়গায় এত বরাদ্দ হয়েছে, এবং ইঞ্জিনিয়ারকে বলেছি 1 টাকা যদি এদিক ওদিক হয় আপনাকে ধরবো, এটা আমি নিজে বলেছি। তা আমার কথা হলো আমাদেরকে উদাহরণ দেওয়া উচিত that we are also working for the as a parliamentarian. আমরা সৎ পার্লামেন্টেরিয়ানসও আছি, সবকিছু যদি আমরা নেগেটিভ দেখি তাহলে আমার মনে হয় actually it is we are being seen as a negative to be negative, not because it is negative. হ্যাঁ অবশ্যই it is wrong কি আপনি নিজের কাবি খা আপনার আত্মীয় স্বজনকে দিবেন, হ্যাঁ আপনার গরিব আত্মীয় স্বজন থাকতে পারে, তারা কাজ করতে পারে, বাট ইট ইজ হ্যাজ টু বি জাস্টিফাইড অলসো। সো আই থিঙ্ক অ্যাগেন ওনার সাথে একটু আমি দ্বিমত পোষণ করছি যে পার্লামেন্টস শুড বি হারমোনিয়াস, উই ক্যানট হ্যাভ শত্রুজ ইন দ্য পার্লামেন্টস, অ্যাজ বাবু সাহেব বলেছেন। আমি আবার বাংলা ওয়ার্ড ব্যবহার মানে লুকিং ফর শত্রুজের মতো। হ্যাঁ এখন কথা হলো আমার আবার ওই জায়গাটাও আসি যে আমরা প্রত্যেকটা যখন সেন্টেন্স ব্যবহার করি বাংলাদেশে আপনি দেখবেন একটা সেন্টেন্সের মধ্যে মিনিমাম 2টা থেকে 3টা আমরা ইংলিশ অক্ষর ব্যবহার করি। সেন্টেন্সও ইংরেজি, সেন্টেন্সও ইংলিশ না তাহলে? তা আমার কথা হলো যে আমরা বাংলায় তাহলে কেন ইংলিশ মানে ইংলিশে কেন বাংলা ওয়ার্ড আনতে পারবো না, যার কারণে আপনি দেখেন ভাষার উদ্দেশ্য তো কমিউনিকেট করা, ওয়ার্ড রাইট? হ্যাঁ देयर আর মেনি বাংলা, হ্যাঁ রিচ ধনী ভাষা। আপা একটা বিরতি নিয়ে আসছি, নিশ্চয়ই এর কথা হলো একটা ছোট্ট বিরতির সময় হলো। কঠিন কথা সহজে সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আমাদের সঙ্গে আজকে আছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং দলটির নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা, আছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আইনজীবী শিশির মনির, আছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। শিশির মনির, বিরতির আগে সংস্কার প্রসঙ্গে বলতে গিয়ে নাজমুল হক প্রধান দুটি কথা বলেছেন, যে বর্তমান যে সংসদ, যারা সরকারে এবং বিরোধী দলে তারা আসলে একই, একটা বিরোধী দল থাকতে হয় আওয়ামী লীগের আমলে যেরকম ছিল জাতীয় পার্টি, জামাত আসলে সেরকম বিরোধী দল এক, এবং ওনার ভাষায় যদি কোট করে যে বিএনপি অ্যান্ড জামাত ওয়াকিং অন দ্য ওল্ড রোড, যেই রোডটা মেড বাই আওয়ামী লীগ, এই বিষয়ে আপনি একটু যোগ করেন। আচ্ছা, আমি আপা থেকে দুটো কথা নিব, আর এই সিনিয়র ভাই থেকে আর 2টা কথা নিব। আপা থেকে প্রথম কথা হলো, আপা এত বলছেন এত অস্থির কেন? হ্যাঁ 3 মাস কেবল, 4 মাস। 4 মাস আমরা অস্থির না। It's not a question of it's not a question of এরকম যে we are making something hurried and they are trying to make it stable. It's not like that. Conflict is not like that. আমরা বলছি এই আইনের মধ্যে যে রোডম্যাপটা দেয়া ছিল, এই রোডম্যাপটা যে বিএনপি ভায়োলেট করলো, আন্ডার হোয়াট অথরিটি? They have to explain it. একটা আইন হয়েছে, একটা আদেশ হয়েছে, একটা গণভোট হয়েছে, এখানে একটা রোডম্যাপ দেওয়া আছে 180 দিনের ভিতরে কি কি হবে, কেমন করে হবে, কিভাবে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে রূপান্তর হবে, বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে কি করে। এই সিদ্ধান্তটা নিল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নিতে পারে, পরে সংসদ কি করবে? আমাকে এক্সপ্লেইন করতে দেন। তাহলে কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে তাহলে? দাঁড়াচ্ছে এতে যার অধীনে গণভোট হলো তার মধ্য থেকে আপনি সিলেক্টিভলি যেটা পছন্দ হচ্ছে এটা মানবেন, সিলেক্টিভ যেটা পছন্দ হচ্ছে না এটা মানবেন না। এই যে রোডম্যাপটা এখানে দেওয়া হলো, এই রোডম্যাপ কি জামাত ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। এই রোডম্যাপ কি বিএনপি ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। এনসিপি ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। যদি আপনাকে ভায়োলেট করতে হয়, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু স্ট্রাইক ডাউন দিস ল। Without striking down this law or repealing the act itself, you cannot say by your own volition, yes, I will not comply it. You cannot say যে আমরা তাড়াহুড়া করছি। আমরা তাড়াহুড়া করার কে? আমরা কি আইনের সীমার বাইরে গিয়ে কথা বলতে পারবো? আমরা কি বলতে পারবো এটা? ভায়োলেট তো সেদিন হয়েছে যেদিন আপনারা একটা শপথ নিয়েছেন আর একটা শপথ নিতে ডিক্লাইন করেছেন, সেদিন ভায়োলেট করেছেন ফার্স্ট ডে। আর মর্নিং শোজ দ্য ডে যে প্রথম দিন ভায়োলেট করে, যে হিউম্যান রাইটস অর্ডিন্যান্স বাদ করে দেয়। কেন ভায়োলেট করেছে তার বিচারালয়, যে সংবিধানে তো সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই, বলছি যে সচিবালয় বাদ করে দেয়, যে
মানবাধিকার কমিশন বাদ করে দেয়, যে গুম কমিশন বাদ করে দেয়, যে বিচারক নিয়োগ কমিশন বাদ করে দেয়, যে দুর্নীতি দমন কমিশনের অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়, যে ইনফরমেশন অ্যাক্টের সেকশন 9-এর অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়, আপনি বাদই করে দিবেন, বাদই করে দিবেন, বাদই করে দিবেন, আর আমাকে বলবেন আমি তাড়াহুড়া করছি, আমি হোয়াট ইজ দিস? আপনি তো বাদ করে দিচ্ছেন, আমি তো বাদ করছি না। আপনি বাদ করে আমাকে বলছেন বাদ করে দিচ্ছেন, তো এই অর্ডিন্যান্সগুলো সব রিপিল করে দিয়েছেন। একটা অর্ডিন্যান্স কত আইনে রূপান্তর করেন নাই। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচার বিভাগীয় সচিবালয় এস্টাবলিশ হলো, আপনারা সেটাকে রিপিল করে দিয়েছেন। বিল্ডিংটা পর্যন্ত এখন আর থাকছে না, সব চলে গেছে আবার আইন মন্ত্রণালয়ের কাছে। বিচারকদের স্বাধীনতার জন্য এত সংগ্রাম হলো, 82 সাল থেকে আজ পর্যন্ত একটা সচিবালয় হলো, আলাদা হলো, সব মনিটর করা হলো। আপনি এটা বাদ করে দিচ্ছেন আর আমাকে বলছেন, আপনারা বাদ করে দিয়ে আমাদেরকে বলছেন আমরা হারি করছি। আপনি তো ডেস্ট্রয় করছেন। আপনি যখন ডেস্ট্রয় করবেন তখন আমার দায়িত্ব কি? ইজ টু রিটার্ন, ইজ টু গিভ ইউ ওয়ার্নিং, প্লিজ ডু নট ডু দ্যাট। এটা হারি না, এটা হলো আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের পার্ট। সেকেন্ড কথা যেটা হয়েছে, পূর্ববর্তী পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টকে অ্যামেন্ড করতে পারে, মানে বাইন্ড করতে পারে কিনা। দেখেন এটা রং হচ্ছে একটা। গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে? বিরাট প্রশ্ন। আমরা হয় না, পৃথিবীর কোথাও গণ অভ্যুত্থান আইন মেনে হয় না। সংবিধানের ভিতরে গণ অভ্যুত্থান হয়? পৃথিবীর কোথাও সংবিধানের সীমার ভিতরে গণ অভ্যুত্থান থাকে? বিপ্লব থাকে? এগুলো ভায়োলেট করে বিপ্লব হয়, এগুলো ভায়োলেট করে অভ্যুত্থান হয়। এটাই হলো বিপ্লব, এটার নামেই অভ্যুত্থান। তা না হলে তো নির্বাচন হতো, নির্বাচন করে হতো। আপনি যখন ভায়োলেট করে ফেললেন কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সটাকে, তা আপনি ব্রেক করে দিলেন। ব্রেক করে দিয়ে এক্সিস্টিং প্রাইম মিনিস্টারকে ফোর্সফুলি দেশ থেকে বাইর করে দিলেন। ভ্যাকুয়াম তৈরি হলো, শূন্যতা তৈরি হলো। সংবিধানের কোনো সমাধান নাই, কনস্টিটিউশনের কোথাও। আমরা তো করি নাই, আমরা করে দিলাম, সকলে মিলে করে দিলাম, বাংলাদেশের জনগণ করে দিল। তো বাংলাদেশের জনগণ এই ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, এখন হাউ টু ফুলি ফিল আপ ইট? কিভাবে? কনস্টিটিউশনের ভিতরে কোনো সমাধান বাংলাদেশ কেন পৃথিবীর কোনো জুরিসপ্রুডেন্সের কোনো এক্সপার্ট দেখাতে পারবে না যে এই সিচুয়েশনের ভিতরে কনস্টিটিউশনের ভিতরে কোনো সমাধান আছে। আনসার ইজ নো। তাহলে কোথায় গিয়ে সমাধান খুঁজেছি আমরা? আউটসাইড দি কনস্টিটিউশন। এখন এসে আপনি তো এক অর্থে কনস্টিটিউশনের মধ্যেই ছিলেন। আপনি 106 এর আলোকে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলেন, সো আপনি কোথায় কনস্টিটিউশনের বাইরে গেলেন? শুধু তা না, ফান্ডামেন্টাল উত্তরটা দেই। ফান্ডামেন্টাল হলো, তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের 106 এর অধীনে কোথাও ইন্টারিম গভর্নমেন্ট আছে না? নাই। বাংলাদেশের ইতিহাসে 2 বার 106 হয়েছে। 106 ইজ সামথিং ডিফারেন্ট, ইটস এ ভেরি ডিপ লিগ্যাল ডিবেট। পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আর 2 বার হয়েছিল। একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস। বিএনপি যখন ক্ষমতায় ছিল 96-এ, তখন জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি পার্লামেন্ট বয়কট করেছিল। সেখানে প্রশ্ন এসেছিল যে তারা যে 90 দিনের বেশি পার্লামেন্টে আসছে না, তাদের মেম্বারশিপ থাকবে কি থাকবে না। আরেকটা হয়েছিল পার্লামেন্ট বিডিআর মামলায়। বিডিআর এর বিচার কোন আইনে হবে? এটা কি বিডিআর মিউটিনি হিসেবে মিলিটারি লতে যাবে, আর্মি অ্যাক্টের অধীনে হবে, অর নর্মাল পেনাল কোডের অধীনে হবে? দ্যাট ওয়াজ দি সেকেন্ড পার্লামেন্ট। যে জিনিস আইনে থাকে না, অন্তর্বর্তীকালের সরকারের কনসেপ্ট কোন সংবিধানে নাই। তাহলে আপনি আমাকে, আমি বলছি অন্তর্বর্তীকালে একটা ছোট্ট, বিফোর আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি আমাকে একটা ছোট্ট কথা বলেন। এগুলাকে তো আমাদেরকে পার্লামেন্টে এনে আইন করতে হবে, and then we can do it, correct? Yes. হ্যাঁ, this is what is this, এটাই তো বলেছিলাম। তাহলে এই যে গ্যাপ তৈরি হয়েছে, how to rectify it, how to make it correct, how to make it legally sound, how to make it acceptable, textually sustainable, long-term sustainable. That was the process to make it long-time sustainable. এখনকার পার্লামেন্ট এসে বলতে পারবে না যে আগামী 5 বছরের পার্লামেন্ট এটা করতে হবে। কিন্তু গণ অভ্যুত্থানের ভিতরে আপনি যে রেগুলারিটি করেছেন, যে অনিয়মের ভিতর দিয়ে একটা নিয়ম শৃঙ্খলায় আসতে চাচ্ছেন, আপনাকে এই সময়টাকে করতে হবে না। আপনি বলছেন সংবিধান ছিল না, সংবিধানের মধ্যে ছিল না, কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিল, তারা তো ওই বিদ্যমান সংবিধানের আলোকে শপথ নিয়েই তো দায়িত্ব নিল, তারা সংবিধানের বাইরে তো যায় না। এটাই তো গ্যাপ। That's it. এই জন্য this discussion should be done in a very extensive way with the presence of the deeper understandable people. কেন দেখেন, আপনি সংবিধানের অধীনে শপথ নেন নাই? না, আপনি দেখেন না সংবিধানটা পান। ল স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে অলরেডি। This is one of the standing committee which has already been formed. ওখানে তো আপনাদের তো ইয়ার মেম্বারসরা আছে, আছেন না? তো ওখানে কেন এসব আলোচনা হচ্ছে না? This is another issue. এটা আমি গেলে পরে আপনাকে আমি আনসারটা দিই আপনাকে। I want to know this. আপনি টিভি শোতে এসে আপনি এই কথাগুলো বলছেন। আমি তো আপনার ওইটার পার্টির মেম্বার না। আপনি তো না, কিন্তু আমাকে অ্যাক্সেস দেন। Let me give the access in the parliament. Let's see. The other day the same এই জায়গায় আমি আনসারটা দিতে পারি না, ওনার এখন আনসারটা দেই। আপনি বাংলাদেশের সংবিধানে কোথাও ইন্টারিম গভর্নমেন্টের শপথ দেখতে পাবেন না।
কোথাও ইন্ডিয়ান গভর্নমেন্টের তো বিধানই নাই। চিফ অ্যাডভাইজার বলতে কিছু নাই। আপনি বলছেন আবার সংবিধানের ভিতরে নিয়েছে, আও সংবিধান শপথ তো নিয়েই তো বলেছে সংবিধানের তাহলে আপনি সংরক্ষণ যদি এবং ওই কথাই বলে রক্ষা করবে। থাকেন- দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিসকনসেপশন। না না, এই মিসকনসেপশনের কিভাবে শপথ নিলেন? হ্যাঁ, কোনোটাই আপনি আইন অনুযায়ী নেন নাই। এখন তাহলে তাহলে আপনি বলেছেন আপনার বলেছি পার্টি- আমরা সব সময় আপনারা বলেছেন, আপনি সর্বাবস্থায় talk show-তে বলেছেন, হ্যাঁ, আমি আপনার আমাকে আনসার party- তাহলে আর আলাপ করতে পারবো না, তবে আনসারটা দিতে দেন না। তাহলে যে জিনিসটা হয়েছে এখানে, এখন প্রশ্নটা কেন দাঁড়ালো? সেম ঘটনা আপনারা ঘটিয়েছিলেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছিল। কিভাবে আসছেন? আসছেন তো বন্দুক নিয়ে, আসছেন তো উর্দি পরে, করেছেন কি পরে? সেই আসার পরে দেখেছেন যে 1979 সাল পর্যন্ত এই সময়টুকুকে আমাদের সাংবিধানিকভাবে প্রোটেকশন দেওয়া দরকার। কারণ কি, যা কিছু হয়েছে এটা বৈধ হয় নাই, তখন সাংবিধানিক নিয়ম মেনে হয় নাই, কারণ দ্যাট ওয়াজ কু। তারপরে কি হয়েছে? ইলেকশন করতে হয়েছে। তারপরে কি করতে হয়েছে? গণভোট করতে হয়েছে। গণভোট করে কি সমাধান বের করতে হয়েছে? এই সময়টাকে একটা প্রোটেকশন দিতে হয়েছে। তো আপনি সেই সমস্যার সমাধানের নিজেকেই জন্য, contradict করছেন। সেই সমস্যার জন্য আমরা এখন কি করছি? আমরা বলছি এই সময়টার ভিতরে, অভ্যুত্থানের এই সময়টার ভিতরে সংবিধান ভায়োলেট হয়েছে, সংবিধানের বাইরে গিয়ে কাজগুলো করা হয়েছে। এখন সংবিধানের ভিতরে আসতে গেলে একটা রেফারেন্ডাম ইজ রিকোয়ার্ড, কারণ পিপলের ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লেজিটিমেসি। পিপলের ওপিনিয়নটা নেওয়া হয়েছে, নেওয়ার পরে আপনি একটা ইমপ্লিমেন্ট করতে, যে পিপলের এই অর্ডারের ভিতরে যে রোডম্যাপটা দেওয়া হলো, পিপলের ওপিনিয়নও নিলেন ঠিক, পিপল বললেও হ্যাঁ কথা ঠিক, কিন্তু এবার আপনি বাকি অংশটুকু বলছেন আমরাও হ্যাঁ বলেছি, আমরা হলো না তো, আপনারাও হ্যাঁ না বলেছেন। না না, আপনি তো আগে না আসবো আপনার কাছে। না, আমি এই last জায়গাটা- কথাটা বলি, লোক দেখানো। জি, লোক না, ওই প্রশ্নে একটু পরে আসছি। এই জায়গাটা আপা একটু যুক্ত করতে চাচ্ছেন বোধহয়, যে যেই প্রসেসে ওনারা চাচ্ছেন হওয়ার কথা, সেই প্রসেসটা আপনারা বলছেন যে হবে, ওনারা বলছেন যে না, শুনেন, আপনারা যে বাইপাস করছেন। একটু আগে কিন্তু অ্যাডভোকেট মুনির এই কথাই বলেছেন যে সাংবিধানিকভাবে আমরা কিন্তু এইটাও করতে পারি না। গ্যাজেট সই করে করেছি অন হোয়াট ইয়া, ইভেন আমাদের উনি ওই ভাইও বলেছেন যে অন হোয়াট এম্পাওয়ারমেন্ট হ্যাভ বি মেড দিস, ঠিক আছে না? তো এখন এইটাকে যদি আমরা সংবিধানের ভিতরে আনতে চাই, দ্য অনলি ওয়ে টু প্রসেস কুড বি, আই এম নট আ লয়ার, বাট সংসদে আলোচনা হতে হবে। সংসদে আলোচনা হতে হবে। 350 members must debate on this, must carry out the proper debate, and তারপরে ভোটাভুটি হবে, যে পাশ করবে ওটাই হবে। এখন কথা হলো যে এটাকে যদি আমরা সাংবিধানিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই, that's the only way I feel can only be done is at the parliament. হ্যাঁ, আমরা হ্যাঁ ভোট দিয়েছি, আমরা এটাতে সিগনেটারিও আছি, এবং জুলাই সনদকে আমরা বিশ্বাস করি, কিন্তু ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ওটাকে আমাদেরকে লিগ্যাল বৈধতা দিতে হবে। আনটিল উই গিভ লিগ্যাল কি জানি বলে বৈধতা, ইউ ক্যানট ইমপ্লিমেন্ট এনি অফ দিস। এই 10 বছর, উনি 20 বছর বলছেন, 10 বছর পরে আবার এই কথাগুলো উঠবে যে ওনারা এই সনদটা করলেন কিভাবে, কোন অথরিটি করছেন? Public referendum, of course, but public referendum also needs to be legalized. এখন যেরকম আমরা আস্তে আস্তে অনেক ইয়াগুলা বিলগুলা পাস করানো হয়েছে টু ফর্মালাইজ এন্ড লিগালাইজ মেনি থিংস, এবং এই যে আমি একটু আগে বললাম যে আমাদের একটা অলরেডি ফর্ম হয়ে গেছে একটা ল স্ট্যান্ডিং কমিটি, ওখানে ওনাদের মেম্বার্সরা আছে। এইসব ডিসকাশনগুলো আই ফিল শুড বি ডান অন দ্যাট টেবল দেয়ার, নট অ্যাট আ টক শো, বিকজ আই এম নট আ লয়ার, হি ইজ এ লয়ার, but our law team which are in the standing committee, they must find out ways to ensure that this is incorporated within our সংবিধান। তো আমার কথা হলো যে সংবিধান সংস্কার কমিটি গঠন করছেন না তো? করে দিবেন, করছেন না তো? অসুবিধা কি? কমিটি তো হওয়ার কথা। বাজেট পাস করাতে হয়েছে, বাজেট ওয়াজ আ ভেরি বিগ থিং। না, আমাদের কাছে সংসদের মেম্বার চেয়েছেন, হ্যাঁ। সংসদ করতে চান না তো? এটা আপনি খামাকে এটা খালি টক শোতে বলার জন্য বলছেন, সরি টু সে। সত্যি কিন্তু। না না না, সত্যি না। সত্যি কিন্তু। শুনেন, আজকে সংস্কার যদি করতে হয় ওই কমিটি করতে হবে, সংস্কার কমিটি পার্লামেন্টে করে মেম্বারসরা তো বলেন না সংস্কার কমিটি করবেন, তাই তো উই আর এগ্রি। শুনেন, এই যে পুরো একটা মাস সিন্স আই হ্যাভ বিকাম পার্লামেন্টেরিয়ান, দ্য হোল মান্থ হ্যাজ গন অন বাজেট, which is very important. ঠিক আছে, লেটস ওয়েট। Let's wait. আনটিল 9th। না 9th না, আমাদের সেশন কিন্তু শেষ হয়ে যাবে হয়তোবা তারপরে এগুলো, কারণ এগুলো পাস করাইতে কিন্তু অনেক টাইম লাগবে। কমিটি তো করতে হবে, কমিটি হয়তো সেশন আপনাকে কমিটি করতে হবে। ঠিক আছে, আপনারা ডিমান্ড করেন, আপনি পার্লামেন্টে এগুলো ডিমান্ড করেন না কেন? আমরা তো বলছি সংস্কার কমিটি। আরেকটা কথা, পার্লামেন্টে আপনারা এসব ডিমান্ড করেন না, যখন আমরা বাজেট দিলাম তখন খামাখা হইচই করলেন কিছুদিন বসে বসে, খামাখা। আপনি বলছেন যে আমরা ওই যে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ লোক দেখানো।
না লোক দেখানো না, ওনারা জেনুইনলি এটাকে নিয়ে হইচই করতেছিলেন এবং কিছু কিছু যুক্তির কথাও বলেছেন। আই এম নট গোয়িং টু টোটালি ডিসোন দেম, কিন্তু আমার কথা হলো যে যেখানে ইটস গুড টু হ্যাভ হেলথি ডিবেট, তো এইটার জন্য আমার মনে হয় ডিবেট মাস্ট বি ডান। আমাদের জনগণ, আপনি হ্যাঁ না ভোটের জনগণের কথা বলছেন, আমরা 3টা দিয়েছি, ওখানে বলেছি হ্যাঁ বলতে, আমরা এক্সপ্লেন করেছি জনগণকে যে কিসে হ্যাঁ না ভোট দিচ্ছে বেচারা। এইটা আর একটা তর্ক, আমি নাজমুল হক প্রধানের কাছে আসতে পারলাম না, আমি বিরতির পরে আপনার কাছে আসছি, এটা একটা বড় আলোচনার জায়গা। আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরে, কঠিন কথা সহজে সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আমাদের সঙ্গে আছেন সংসদ সদস্য জিবা আমিনা, আছেন জামাত নেতা এবং আইনজীবী শিশির মনির, এবং আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। জনাব নাজমুল হক প্রধান, বিরতির আগে আপনি দুজনের কথা শুনছিলেন যে একটা জায়গায় গিয়ে আমরা ঘুরপাক খাচ্ছি যে সংস্কারের পক্ষে বিএনপি না, এই কথাটা বিএনপি বলে না, আবার জামায়াতও মনে করে বা বলে যে তারা বিএনপি সংস্কার করবে, এটা তারা বিশ্বাস করে না। তার মানে একটা জায়গায় বিরোধ আমরা দেখছি সংস্কার প্রশ্নে, যেই প্রশ্নটা জনমনে আছে গত 2 বছরে সংস্কার আসলে কোথায় হয়েছে। পার্লামেন্ট একটা জায়গায় যদি আপনি বলেন, ধরুন মানুষের মধ্যে একটা বড় প্রত্যাশা ছিল যে অন্তত কারাপশনটা বন্ধ হবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা বন্ধ হবে, সেই জায়গাটায় কোনো লক্ষণ আপনি গত 2 বছরে দেখেছেন যে এই জায়গাটায় কারাপশনটা অন্তত বন্ধ হয়েছে বা কমেছে? আসলে সমস্যা কি, আমরা তো এই সয়েলের লোক সবাই না, আমার উনি দল করে জামাত, উনি বিএনপি, আমি ধরেন জাসদ, হ্যাঁ, আমাদের মধ্যে আমি এটা মনে করি আমাদের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, অল্প পার্থক্য, বিহেভিয়ার পার্থক্য অল্প, কিন্তু পার্থক্যটা কখন হয়ে যায় যখন পাওয়ার, বিরোধী দলে থাকলে একরকম, ক্ষমতায় গেলে আরেক রকম। এই যে চেহারার পরিবর্তনটা হয়, এটি বাংলাদেশের জন্য খুব, আমি মনে খুব ভয়ানক, বিপজ্জনক, সব ক্ষেত্রে হয়, আপনি খেয়াল করবেন। আমরা এখানটায় প্র্যাকটিক্যালি এখন ধরুন আমাদের পাওয়ার আগের থেকে অনেক কম, আমাদেরও ক্ষমতা ছিল এক সময়, রাজনীতি দৌড়দ্বন্দ্ব প্রতাপে রাজনীতি করছি, সেটাও ওই পাওয়ার। তাহলে এই পাওয়ারে যারা যাবেন, আপনাদের ক্ষমতাটা ছিল আওয়ামী লীগের সঙ্গে থাকার কারণে না, এটা তো পরে, এমনি রাজপথে যখন তখনও ক্ষমতা ছিল, রাজপথে ছিলেন, রাইট। এই যে ক্ষমতাটা সমস্যাটা কোন জায়গায়, এই ক্ষমতাটা যখন জনগণের সঙ্গে থাকে তখন ওকে, কিন্তু ক্ষমতাটা যখন শুধু ক্ষমতার সঙ্গে যায় তখন এটা কিন্তু আর ওকে হয় না। বর্তমান সমস্যা হয়ে গেছে যে কারণে এই কথাগুলি আসতেছে ওনাদের মধ্যে, ওনাদের একই সঙ্গে একই নৌকার যাত্রী। কেন শিশির সাহেব বলতেছে এই কথাগুলি? এই কারণে বলতেছে যে তিনি মনে করতেছেন যে ক্ষমতাটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ক্ষমতা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদি ক্ষমতাটা জনগণকে কমপ্লাই না করে, জনগণের দিকে দৃষ্টি না রাখে। বর্তমান সময়ে আমার কাছে মনে হয়েছে অল্প দিনে বিএনপির এই 4 মাসের শাসনে, আমি এখনো বলার সময় আসেনি, তবে ক্ষমতাটা ক্রমান্বয়ে জনগণ থেকে ক্ষমতার দিকেই যাচ্ছে, এবং জনগণ থেকে ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু ষড়যন্ত্র হয়, বিশ্বাস অবিশ্বাস তৈরি হয়। আজকে পার্লামেন্টের মধ্যে বিতর্ক হচ্ছে, এনাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত এবং এটা হেলদিয়ার বিতর্ক হওয়া উচিত। বিতর্ক হচ্ছে না, হচ্ছে হেলদিয়ার বিতর্ক হওয়া উচিত, কিন্তু সরকারি দল এই বিতর্কগুলিকে আমার ধারণা পজিটিভলি নিচ্ছে না, অথবা বিরোধী দল সরকারের আচরণটাকে পজিটিভলি নিচ্ছে না, এটা কিন্তু লক্ষ্য করতেছি আমি। এবং এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটা ঘটার কারণে বিএনপি 4 মাস তো হয়ে গেল, হ্যাঁ, ধরেন ওই যে আজকে আপা বললো যে আপনারা সংসদীয় কমিটিতে বলেন, তাই না? নাই বললো সংসদীয় কমিটি, আপনাদের জনগণের কাছে কমিটমেন্টটা কি? আপনি যে সংখ্যাগরিষ্ঠ দল, 2/3 মেজরিটি, আপনার কমিটমেন্টটা কি? যে যেহেতু 2/3 মেজরিটি আমি কলার জায়গায় চলে গেলাম, এইটা না, আপনি জনগণের যে এখানে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটাকে আপনি অ্যাড্রেস করবেন। সেম অ্যাজ যদি আমি হিস্ট্রিতে তাকাই, 71-এর যে অ্যাসপিরেশন, এটা সেই গভর্নমেন্ট ধারণ করতে পারেনি। আমরা সেই সময় অপোজিশন রাজনীতিটা করছি, হ্যাঁ, অনেক রকম তকমা দেয়, কিন্তু রাইট ওই সময় গভর্নমেন্ট যদি ধারণ করতে পারতো তাহলে বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটে না। আজকের প্রেক্ষাপটে আমি সে কারণেই বলবো সরকারি দলকে যে প্র্যাকটিক্যালি জনগণের আকাঙ্ক্ষাটা একটা পরিবর্তন আকাঙ্ক্ষা ছিল, এবং সেই পরিবর্তনটার স্বাদ যদি জনগণ না পায়, জনগণ তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়, এবং ক্ষমতার দল যত বড়ই হোক না কেন এটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি চাই না আন্দোলনের পরে সরকারি দল বিরোধী দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। এমনিতে একটা বিরাট ব্যর্থ এখানটা আপনি খেয়াল করবেন, আগের পার্লামেন্টে, আওয়ামী লীগের পার্লামেন্টে এনারা একদম অ্যাবসেন্ট ছিল না, ওইটা ডেমোক্রেসির কিন্তু
ক্রাইটেরিয়াটাই ফুলফিল করে না। এই পার্লামেন্টেও কিন্তু একই রকম ঘটনা ঘটে গেছে, যে কোনো কারণে হোক আওয়ামী লীগ সহ অনেকগুলি দল কিন্তু পার্লামেন্টে নেই, অ্যাবসেন্ট রয়ে গেছে। ফলে এই পার্লামেন্টের বিহেভিয়ারটা ডেফিনেটলি খুব সেন্সিটিভ হওয়া উচিত, খুব সংবেদনশীল হওয়া উচিত, জনগণের দিকে দৃষ্টিটা সবসময় রাখা উচিত, সব সময়, প্রতিটা মুহূর্তে। তা আমার কাছে মনে হচ্ছে বোথ দি পার্টিস দে আর লুকিং অনলি দেয়ার নিজস্ব চেহারার দিকেই তারা তাকাচ্ছেন, জনগণ তাকাচ্ছেন না। তার মানে ওই যে আমি প্রশ্নটা করে দিই আপনাকে, যে আপনারা এই অভিযোগটা জামাতের তরফেও আছে যে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তাই কি? No, I don't believe on that. সবচেয়ে বড় কথা হলো যে ভাই কিছু কথা বলেছেন, we are not the same. Jamaat and BNP are not the same party. We have totally ideological differences, which is good, it's healthy. কারণ ওনারা ওনাদের দল নিয়ে কাজ করবেন, আমরা আমাদের আইডিওলজিক্যাল নিয়ে কাজ করব। সো আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি যে আমরা এক না, আমরা ওই আওয়ামী লীগের জাতীয় পার্টি, we are not puppets, and Jamaat is definitely not a puppet opposition. মানে কোনো সমঝোতা নেই, কোনো সমঝোতা ওইভাবে নাই। আমরা অফকোর্স ডিবেট করব। সমঝোতাটা কোথায় আছে? যখন আমরা পার্লামেন্টের হাউস থেকে বের হয়ে এসে একসাথে কিন্তু চা খাই, সেটা তো অবশ্যই খাবেন। Absolutely, that is what the সমঝোতা is. But when it comes to debating, we don't have সমঝোতা। এইটা আমি আপনাকে বলবো। ইনফ্যাক্ট আমি মাসুদ সাইদির সাথে ওই দিন যখন শেষ হলো, বের হয়ে আসতেছেন, আমি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। So I said, how are you finding the parliament? He says, very healthy. কারণ আমরা, ইটস এ ভেরি ভাইব্রেন্ট পার্লামেন্ট, এখানে ডিবেট হচ্ছে, আমাদের জনরাও ডিবেট করছেন, আপনাদের বক্তারাও ডিবেট করছেন। দ্যাট ইজ হোয়াট পার্লামেন্ট ইজ অল অ্যাবাউট। আমরা মারামারি করব না, কিন্তু আমরা ডিবেট করব কার স্বার্থে? জনগণের স্বার্থে। ওনারাও জনগণের কথা উঠাচ্ছেন, আমরাও জনগণের কথাই বলছি। তো আমার কথা হলো যে সার্টেন থিংস মে টেক টাইম, অ্যান্ড অফকোর্স বিকজ উই হ্যাভ, আমরা তো পার্লামেন্ট করি সেই 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত, 12 আওয়ার্স একেবারে টানা আমাদের পার্লামেন্ট, যখন বাজেট থাকে, যখন বাজেট ছিল না, এছাড়াও এর আগে যখন বিলগুলো পাস হলো বিশেষ কারণে করেছেন, বিশেষ কারণে। কিন্তু বিশেষ কারণ তো আমাদের বাংলাদেশে এখন হয়ে গেছে পার্লামেন্টে, বিকজ এই যে উনি যে ওনারা উড়াউড়ি করতে চাচ্ছেন, সবাই চায় যে উই ওয়ান্ট টু, বাট ইউ নো হোয়াট উই মাস্ট কনসেন্ট্রেট, whether it is the opposition or আপনাদের মতো পার্টি যারা বাহিরে আছেন, আপনাদেরও একটা ভূমিকা আছে এখানে এগুলাকে উপস্থাপন করার জন্য, এই টকশোর মাধ্যমেই হোক বা পেপার পত্রিকার মাধ্যমে হোক। উই মাস্ট বেসিক্যালি উই মাস্ট যেভাবেই হোক কারাপশন। আমরা তো আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমরা তো স্পিকার মহোদয়ের সার্কুলার দিলাম যে আমেরিকার সঙ্গে চুক্তির 3 দিন আগে হলে একটু আলোচনা করেন পার্লামেন্টে। ইন্ডিয়ান এলাও চুক্তিতে সংসদে পার্লামেন্টে আলোচনা করেন। কোনটা? আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি, আমরা চীনের সাথে কথা হয়েছে, আমরা ওনারা পার্লামেন্টে উঠাক, নোটিশ দেখ, না নোটিশ দিয়ে কথা উঠাক, নোটিশ দেখেন, যেহেতু ফারহানা নোটিশ দিয়েছেন, না রুমিন ফারহানা তো আর আপনারা না, তাকে ওরা, আপনি কি রুমিনকে ওন করছেন নাকি এখন? আমি তো বুঝতেছি না। না পার্লামেন্টারি দিয়েছেন, অসুবিধা নাই, অসুবিধা কি? স্পিকার তো এলাও করতে পারে তাই। Of course he can, but আপনারাও নোটিশ দিতে পারেন। If you want to talk about the American, আপনারাও সোমোটো আনতে পারেন, নোবার। হ্যাঁ, সোমোটো আনতে পারি। না, কিন্তু সংবিধানে তো বলা আছে বিদেশের সঙ্গে চুক্তি পার্লামেন্ট উত্থাপিত হবে। কিন্তু খলিল সাহেব যেটা বলছে, বুঝছেন না, যে এই চুক্তি করার আগে 3 দিন আগে এটার দায়িত্ব নেবে বিএনপিরও সায় ছিল, জামাতেরও সায় ছিল। এটা খলিল সাহেব কিন্তু বলে, ওখানে সমঝোতা ছিল। ইয়েস বোথ অফ দেম রিলাক্টেন্ট। এর সাথে যদি আমরা কোনো চুক্তি করি, ফর এক্সাম্পল এই যে গম আনতে হচ্ছে বেশি টাকা দিয়ে, যে রিসেন্ট আমেরিকাতে গম আনতে হচ্ছে। আচ্ছা, ওগুলো তো আপনি ডিটেইলসে যাচ্ছেন গমের কথা। আমি যেটা কথা বলতে চাচ্ছি কারাপশন, মাস্ট স্টপ কারাপশন। বাংলাদেশে কারাপশন যদি আমরা বন্ধ করতে না পারি, আমরা যতই বড় বাজেট করি বা যতই কম বাজেট করি, উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার টু মেক শিওর দ্যাট কারাপশন এন্ডস ইন বাংলাদেশ। এন্ড তো হবে না, কিন্তু কিছুটা তো শুরুটা করতে হবে, কিছুটা। এখন দেখেন, আমি আপনাকে গতকালকের একটা ইনসিডেন্ট বলি, গতকালকে না আজকে সকালে। আপনার জন্য 30 সেকেন্ড সময় আছে। 30 সেকেন্ডে বলতে চাচ্ছি, একটা টেন্ডার হয়েছে, এবং দ্যাট টেন্ডার, আমি বলবো না কোথাকার টেন্ডার, ওই টেন্ডার আমার নজরে আসছে। ওই টেন্ডার আওয়ামী লীগের সময় করা হয়েছে। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হলো যে একটা আইডিতে 14টা প্রকল্প ঢুকানো হয়েছে। যত বড় টেন্ডার তত বড় চুরি। তো আমি তো অবজেকশন দিবই, আমি তো ভীষণভাবে অবজেকশন দিব। আপনাদেরকে অনুরোধ রইল, আপনারাও যদি কোথাও এরকম দেখেন,
identify it and make sure that we raise our voice because this is people's money. এখন আপনি দেখেন 14টা প্রকল্প একজনকে দিয়ে দিব আমরা, ওনারা এস্টিমেট করেছেন, ওনারাই খাবেন, তো ভালোই তো আছি আমরা। তো তাহলে where is the transparency? These things have to be stopped. We need to work together. এবং সেইটা বন্ধ করার জন্য বিএনপি কি করবে সেটা হচ্ছে আলোচনার বিষয়। শিশির মনির, আমরা না একদম শেষ আলোচনার বিষয় পর্যায়ে, না, আমার মতো মানুষ যখন আমি বিএনপিতে থাকি তখন আমি নিজেই ওটাকে প্রতিরোধ করব। আপনার মতো সংখ্যা বাড়তে হবে। হ্যাঁ, শিশির মনির, বাড়তে হবে, একদম শেষ পর্যায়ে আমরা আপনাদের 1.5-2 মিনিট আমরা পাবো, যে আপনি যুক্ত করতে চেয়েছিলেন যে সমঝোতা, জি, যে বিএনপি জামাত ওয়াকিং অন দ্য ওল্ড রোড। আমি দুটো জিনিস যুক্ত করব। একটা জিনিস হলো টু কমব্যাট করাপশন ইজ এ ন্যাশনাল এজেন্ডা। করাপশন কখনো ইন্ডিভিজুয়ালি কমব্যাট করা যায় না। করাপশন কমব্যাট করতে গেলে সিস্টেমেটিক পরিবর্তন আনতে হয়। এই সিস্টেমটা পরিবর্তন করে ইনস্টিটিউশনস, আপনি টাকা আসবে, টাকা যাবে, আয় হবে, ব্যয় হবে, ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে। আপনি এনবিআর এর মাধ্যমে আনবেন টাকা, বিভিন্ন প্রজেক্টে টাকা খরচ করবেন, কর্মচারী কর্মকর্তাদের বেতন দিবেন, সব জায়গায় যার অ্যাকাউন্টে যার যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাবে, কোনো মধ্যস্বত্বভোগী বলতে কিছু থাকবে না, এন্ড টু এন্ড হবে। এই সিস্টেমটা ডেভেলপ করাটা একটা বিরাট সংস্কারমূলক কর্মকাণ্ড। আপনি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি, সকল ব্যাংকের রেগুলেটরি অথরিটি। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি অথরিটি যদি ব্যাংকগুলোতে ফাংশন প্রপারলি না করে, তাহলে লোন ডিফল্ট হলে পরে আপনি উত্তর দিবেন কি? এবং এই জায়গায় আমি বলে বিরাট আলোচনা শেষ করে দিচ্ছি, এবং এই জায়গায় এই করাপশন কমব্যাট করতে হবে, এই ব্যাপারে গভর্নমেন্টের সাথে আমরা 100% একমত। কিন্তু আমরা যেটা গভর্নমেন্টকে বলতে চাই, এইটা চেঞ্জ করতে গেলে সংস্কার কর্মকাণ্ডটা ইজ নট অ্যান্সিলারি, ইট ইজ এ পার্মানেন্ট অ্যান্ড ইট ইজ এ মাচ রিকোয়ার্ড প্রিরিকুইজিট। আপনি সংস্কার করবেন না প্রশাসনিকভাবে, কিন্তু করাপশন কমব্যাট করে ফেলবেন, এটা আনথিঙ্কেবল। আপনাকে করতে হবে ইনস্টিটিউশনাল সংস্কার, দেন ইট উইল ফ্লো অটোমেটিক্যালি। আর সেকেন্ড বললেন যে পার্লামেন্ট, এবারকার পার্লামেন্টে একটা বড় ধরনের ডিস্টিংক্ট ফিচার আছে, দেখবেন। ডিস্টিংক্ট ফিচারগুলো হলো এখানে যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, এক হলো অভ্যুত্থানের পক্ষের শক্তি, এক। দুই হলো সকলেই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। থার্ড হলো তারপরেও পার্সন টু পার্সন কিছু পার্থক্য থাকে, সকলের কথা বলার ভঙ্গি এক না, সকলের প্রেজেন্টেশন এক না, সকলের রেসপন্স স্টাইল এক না, এটা আছে এখানে, থাকবেই। সকলেই দুই একটা বিব্রতম কথাবার্তা বলেন, এই পক্ষেও বলেন, দুই একটা ওই পক্ষেও বলেন, এটা আমরাও বিব্রত হই। আবার আমার বিবেচনায় এরা কেউই আগের মতো সরকার বন্ধ করে দিব, পার্লামেন্টে আসবো না, পার্মানেন্টলি ওয়াকআউট করে দিব, কাজ করতে দিব না, এই ধরনের কোন জায়গায় তারা যাওয়ার পক্ষে নয়। কিন্তু সরকার পতনের হুমকি রাজপথে এবং এটা থাকবে পার্লামেন্টের ভিতরে। এবং এই জায়গাটাতে তাহলে কিসের পক্ষে? আমরা আগেই বলেছি, সরকার যদি জনস্বার্থ বিরোধী কাজ করে, ডেফিনেটলি উই উইল ডিবেট, উই উইল প্রোটেস্ট ইট, নো ম্যাটার ইনসাইড দি পার্লামেন্ট, আউটসাইড দি পার্লামেন্ট। আর সরকার যদি ভালো উদ্যোগ নেয়, আপনি এটাকে কি প্রোটেস্ট করবেন? এটার নাম তো হেলদি ডেমোক্রেসি না। সরকার একটা ভালো কাজ করছে, ইউ হ্যাভ টু প্রেইজ দেম। আপনি যদি প্রেইজ না করেন, তাহলে তারা করবে কি? এট দ্য সেম টাইম সরকার যদি জনস্বার্থ বিরোধী কাজ করে, ক্যাচ দেম inside the parliament, outside the parliament. That would be the ultimate. No, I agree with you 100%. আমরা যদি কোনো কিছু করে থাকি, আপনারা ধরবেন। আপনাদের অনেক ধন্যবাদ। এই আলোচনাটা আরো লম্বা হতে পারতো, কিন্তু আমাদের শেষ করতে হচ্ছে। আমরা শেষ করছি আজকের মতো। চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবারও দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।